সেখানে সাংসদের উপস্থিতি, সাংসদ রয়েছেন সামনে, সেখানেই এসআইআর ক্যাম্পে ধুমধুমার দুই গোষ্ঠীর ব্যাপক মারপিট। সভাপতিকে গুরুত্ব দেওয়া এই ক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন, অঞ্চল সভাপতি এবং তার ভাইকে ব্যাপক মারধর। অঞ্চল সভাপতিকে নিয়ে বেরিয়ে যান শতাব্দী রায়, সাংসদের সামনেই এই মারপিট দুই গোষ্ঠীর। কথা বলবো, সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, বারবার শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বলা হয় যেন কোনো রকম কোনো গোষ্ঠী বিবাদ না থাকে, কিন্তু সিউড়ির এই ছবি, এসআইআর ক্যাম্পে এইরকম দুই গোষ্ঠীর মধ্যে মারপিট হলো কেন, তাও আবার সাংসদের সামনেই তারা এই কাজ করছেন। এখন দেখো, এই ঘটনার কিন্তু আজকে সূত্রপাত না, সূত্রপাত হচ্ছে বহু আগে। সিউড়ি 2 নম্বর ব্লকে কিন্তু দীর্ঘদিন ধরেই এই দুটো গোষ্ঠীর মধ্যে, তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে কিন্তু আগে থেকেই তাদের গোষ্ঠীদ্বন্দ্ব চলে আসছে। এবং আজকে যখন এসআইআর ক্যাম্পে শতাব্দী যায় পরিদর্শন করতে, সেখানে কিন্তু শতাব্দীর সামনে ভিন্নময় অবস্থা। তার কারণ হচ্ছে যে শতাব্দী যেখানে দেখছিল, সেখানে যে স্থানীয় কমার যে অঞ্চল সভাপতি রয়েছে বড়রাম বাগদি, তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে। কিন্তু আরেক পক্ষ প্রথমে সেখানে শতাব্দীকে বলেন যে আপনি এখানে এসেছেন এসআইআর ক্যাম্প নিয়ে কথা বলতে, এসআইআর ক্যাম্প নিয়ে কথা বলতে, আমরা কোনো ব্যক্তির কোনো কথা শুনবো না। এবং তাতে কিন্তু শতাব্দীকে ডেকে পাঠান তার কি বক্তব্য শোনার জন্য। কিন্তু তার মধ্যেই কিন্তু সেখানে এই সংঘর্ষ শুরু হয়ে যায়। প্রথমে হাতাহাতি, তারপরে কিন্তু লাঠিসোঁটা নিয়ে মারামারির কাজ শুরু হয় এবং পরে সিউড়ি থানার পুলিশ দিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে, যদিও শতাব্দী এই অঞ্চল সভাপতি এবং ক্যাম্পকে নিয়ে কিন্তু অন্যত্র চলে যান এবং নামিয়ে দেন এবং বাকি ক্যাম্পগুলি তারপরে পরিদর্শন করেন। ওকে, তৃণমূলের মিটিং এ সিপিএম এর বিএলও 2 বলে, তাহলে ঠিক কথা বলবে না, আমাদের ফেভারে কথা বলবে না। যে মহিলাটি গাড়ির সামনে পৌঁছলো, বিজেপির মিটিং এ ধুবসার সঙ্গে দাঁড়িয়ে আছে, বিজেপি মিটিং এ ও আর ওর ছেলে আছে, তার মানে সে আমাদের দলের নয়। আর একজন ছিল সে বিজেপি বিএলও 2। তো এরা যদি কাওয়াজ করে তো সেখানে তো ঝামেলা হবেই, তো হওয়ারই ছিল, হয়েছে। যদি এই বিরোধী বা এই লোকগুলো যারা আজও সিপিএম এর বিএলও, বিজেপির বিএলও, তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাদেরকে যদি উস্কানো করানো হয়, তাহলে তো এই মারামারি হওয়ার পরিস্থিতি। সেটা দেখা যায়, তো এই মুহূর্তে জানলো ঘটনাটা, জানতে তো হবে। গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই, আছেই। গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত যারা অন্য দলে। অঞ্চল সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে। অভিযোগে তো হয় না, অভিযোগ তো প্রমাণ করতে হবে। তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে দ্বিধাবিভক্ত। তৃণমূল কংগ্রেস বিজেপির ভূত দেখছে। ভূত দেখে লাভ নাই দিদিমণি। এ লড়াই শুধু এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাওয়ার লড়াই। যত যাবে দিন এগিয়ে আসবে, তত আপনাদের এই ঘটনা দিন দিন বাড়বে। আমি আপনাদের বলবো, খেলার জন্য আপনারা প্রস্তুত, আপনারা গোলকিপারটা মজবুত করুন, তাহলে সেম সাইড গোল হওয়ার সম্ভাবনা বেশি। আমরা ভারতীয় জনতা পার্টি গোল দেওয়ার জন্য জার্সি পরে মাঠে নেমে পড়েছি। এইবারে আপনারা ঠিক করুন কি কতগুলো গোল খাবেন। বনগাঁয় 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, বোমা মারা, গুলি চালানোর অভিযোগ। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই না করাতেই হামলা, অভিযোগ আক্রান্ত কাউন্সিলরদের। বুধবার রাতে বনগাঁয় পরপর 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা।
এলোপাথারি ইট ভাঙচুর, বোমা মারা এবং গুলি চালানোর অভিযোগ। গুলি ইট ছুটছে, অবশ্যই আতঙ্কে আছি। মদের বোতল, সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে, 4 রাউন্ড গুলি ছুড়েছে। আমার বাড়িতেও হামলা হয়েছে এবং অজস্র বাইরের ছেলে এসছে, সব মুখে কাপড় বাঁধা। এখনো জানতে পারিনি কি কারণে হামলা। কাউন্সিলরদের বাড়িতে বোমা, গুলি, ইট, অবশ্যই আতঙ্কে ভয় আছে। বৃহস্পতিবার বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখান আক্রান্ত কাউন্সিলররা। সেই বিক্ষোভে সামিল হন বনগাঁ ঠাকুরবাড়ির সদস্য রাজ্যসভা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। এই হামলাকে সাধারণ দুষ্কৃতী হামলা হিসেবে দেখতে নারাজ আক্রান্ত তৃণমূল কাউন্সিলররা। তাঁদের বক্তব্য, বুধবার বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। যে 6 জন কাউন্সিলর সেই প্রস্তাবে সই করেননি, তাঁদের বাড়িতেই হামলা চালানো হয়েছে। আমাদের জেলার সভাপতি জেলা পার্টি অফিসে ডেকেছিলেন, যখন কিনা একটা আমাদের কাগজ ধরিয়ে দিল, লেখা ছিল যে পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা। অনেকে সই করেছিল এবং আমরা 6 জন কাউন্সিলর আমরা অনাস্থার বিরুদ্ধে সই করিনি। যখন রাত 12টা, 12:30 বাজে, জানি না কারা মোটরসাইকেল করে চড়ে এসে 10 থেকে 12 রাউন্ড গুলি চালিয়েছিল। আমার ছেলে যে ঘরে থাকে সেই কাঁচ ফুটো হয়ে এবং দরজাটা ছিদ্র হয়ে গেছে। কাকিমা ফোন করে বৌমা বোম পড়েছে। আবার 10 মিনিট পরে কাকিমা ফোন করে বললো পরপর আরো 2টো পড়েছে। কেন হলো বলতে আমাদেরকে অনাস্থা প্রস্তাবের জন্য বলা হয়েছিল চেয়ারম্যানের বিরুদ্ধে, তো আমরা অনাস্থা পেপারে সই করিনি। হয়তো তারই পরিপ্রেক্ষিতে হয়তো বোমটা ফেলেছে আমাদের বাড়িতে। দুষ্কৃতীরা যদি মনে করে যে বোম ফেলে বন্দুক দেখিয়ে বসিয়ে রাখবে ঘরে, কিন্তু সেটা পারবে না। আমাদের যখন ডাকা হয় আমরা যাই 6 জন মহিলা কাউন্সিলর, সেখানে গিয়ে আমাদেরকে জোর করে হুইপ করা হয় যে যাতে আমরা সই করে দিই। আমরা সই করতে রাজি না হয় আমরা সেখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার আগেই আমাদেরকে হুমকি দেওয়া হয় বাড়িতে গিয়ে রাত্রির 3টে থেকে 4টের মধ্যে ওখানে গিয়ে 6 রাউন্ড গুলি চালায়। তাই দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভাঙচুরও করেন। অনাস্থা প্রস্তাবে যে কাউন্সিলররা সই করেননি তাদের বাড়িতেই নির্দিষ্ট করে তারা অভিযোগ করছেন যে হামলা হয়েছে। এটা আমাদের মনে হয়েছে যে এর মধ্যে কোনো কিন্তু আছে, যে যারা ঘটনা ঘটিয়েছে তারা নয়, এর নেপথ্যে যারা আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে। কারণ আমাদের মনে হয়েছে যে এটা সম্পূর্ণ তৈরি করা একটা ঘটনা। প্রশাসনিক আইনের পথে যে ব্যবস্থা নেওয়া সেটাই। 26শে বিধানসভা ভোটের আগে 40টি পুরসভার নেতৃত্ব বদলে নজর দিয়েছে তৃণমূল। একাধিক পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বদলও করা হয়েছে। 8ই নভেম্বর তৃণমূলের বনগাঁর জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সাংবাদিক বৈঠক করে গোপাল শেঠকে 15ই নভেম্বর পর্যন্ত সময় দেন। তার মধ্যে পুরপ্রধান পদ ছেড়ে দিতে বলা হয় গোপাল শেঠকে। 14ই নভেম্বর 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে অস্থায়ী দায়িত্ব দিয়ে গোপাল শেঠ জানান তিনি অসুস্থ। তারপর থেকে হাসপাতালে ভর্তি গোপাল শেঠ। বুধবার বনগাঁ পুরসভার 22 জন কাউন্সিলরের মধ্যে 15 জনকে নিয়ে বৈঠক করেন বিশ্বজিৎ দাস। গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তাদের সই করতে বলা হয়। 6 কাউন্সিলর সই না করে বৈঠক থেকে বেরিয়ে যান। বাকি 9 কাউন্সিলরের সই নিয়েই অনাস্থা প্রস্তাব পেশ হয়। যে 6 কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থায় সই দেননি, বুধবার রাতে তাঁদের বাড়িতেই হামলা। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও এবার পুলিশের হাতে। তার গাড়ির চালকের মোবাইল ফোন থেকে ডিলিট করা ফুটেজ। তাতে নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ীকে মারছেন ভিডিও, বুকে পা তুলে দিয়েছেন, প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন। স্বপন কামিল্লা, সল্টলেকের দত্তাবাদের সোনার দোকান। গত 30শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এই ঘটনায় আগেই বিডিওর গাড়ি চালক রাজু ঢালিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি রাজুর মোবাইল ফোন থেকে মিলেছে ডিলিট করে দেওয়া ভিডিও ফুটেজ। বিস্ফোরক সেই ফুটেজে নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বুকে পা তুলে মারছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। রাজবংশী ভাষায় বলছেন, আমি বুঝে নেব। বিডিওর পরনে কালো গেঞ্জি এবং হাফ প্যান্ট।
বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক রাজু ঢালিকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন রাজগঞ্জের বিডিও রাজুকে নির্দেশ দেন মোবাইল ফোন থেকে সব ভিডিও ডিলিট করে দিতে, কিন্তু একটা ভিডিও রেখে দিয়েছিলেন রাজু। সেই ভিডিও আগেই বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। তাতে নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ীকে মারধর করছেন বিডিও প্রশান্ত বর্মন, মারধর করছেন আরো বেশ কয়েকজন। মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েন প্রশান্ত বর্মন, তখন বাকিদের নির্দেশ দেন মারধর চালিয়ে যেতে, বলেন মারা গেলে তিনি বুঝে নেবেন। তদন্তকারীদের সন্দেহ নিজেকে বাঁচানোর জন্যই একটি ভিডিও নিজের মোবাইল ফোনে রেখে দিয়েছিলেন রাজু। এবার তার মোবাইল ফোন থেকে উদ্ধার হলো ডিলিট করে দেওয়া ভিডিও ফুটেজ, যে ভিডিওয়ে নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ীর বুকে পা তুলে মারছেন বিডিও প্রশান্ত বর্মন। গত 30 অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জালে বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার এবং সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার। বুধবার গভীর রাতে এই 4 জনকে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। যে কায়দায় একেবারে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল, ঠিক একই কায়দায় অভিযুক্তদের সঙ্গে নিয়ে কিভাবে সেদিনকে অপহরণ করে এবি ব্লকের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে কিভাবে দেহ লোপাট করা হয়েছিল, অভিযুক্তদের সঙ্গে নিয়ে বুধবার রাতে এই ঘটনার পুনর্নির্মাণ করলো বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। সোনা ব্যবসায়ী খুনের তদন্তের জাল একটু একটু করে গুটিয়ে আনছে পুলিশ। অনেকেই মনে করছেন এতে চাপে রাজগঞ্জের বিডিও গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কায়, তাই আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি। বারাসাত জেলা দায়রা আদালতে 26শে নভেম্বর শুনানির সম্ভাবনা। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বিএলআরও অফিস যেন ঘুঘুর বাসা, সরকারি দপ্তরে বসে ঘুষ নিচ্ছেন বড়বাবু। চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ গঙ্গারামপুরের বিএলআরও অফিসে নাকি অলিখিত নিয়ম, ফলো করি তবে কাজ। জানতাম যে বিএলআরও অফিস ঘুঘুর বাসা, শুধু প্রমাণের অভাব দেখা যাচ্ছিল না, অনেক বড় বড় আধিকারিকও এর সঙ্গে অবশ্যই যুক্ত আছে। ওই বিএলআরও অফিসে প্রত্যেকটা কেস পিছু যা শুনতে পাচ্ছি আর কি কমিশন নেওয়া হয়, সেগুলো অনেক কারো কাছে যায়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, এখানকার বিএলআরও অফিসে ঘুষ না দিলে নাকি কোনো কাজই হয় না, অভিযোগ স্থানীয়দের। এরই মাঝে একটি ভিডিও ভাইরাল, সেখানে সরকারি অফিসারকে ঘুষ নিতে দেখা যাচ্ছে বলে দাবি। এর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। অভিযোগ এভাবেই নাকি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিএলআরও অফিসে কাজ হয়, ফলো করি তবে কাজ। অভিযোগ ভাইরাল ভিডিওয় যাকে টাকা নিতে দেখা গিয়েছে তিনি বিএলআরও অফিসের বড়বাবু অখিল পাল। ঘুষ ছাড়া কোনো কাজ নাই, একটা কাগজ করতে গেলে ঘুষ নেয়, কাগজ নিতে গেলে ঘুষ নেয়, এরা কি ব্যাপার? অখিল পাল গঙ্গারামপুর বিএলআরও অফিসের ক্যাশিয়ার। ভাইরাল ভিডিওকে সামনে রেখে তার বিরুদ্ধেই অফিসে বসে ঘুষ নেওয়ার অভিযোগ। জানতাম যে বিএলআরও অফিস ঘুঘুর বাসা, শুধু প্রমাণের অভাব দেখা যাচ্ছিল না, অনেক বড় বড় আধিকারিকও এর সঙ্গে অবশ্যই যুক্ত আছে। ওই বিএলআরও অফিসে প্রত্যেকটা কেস পিছু যা শুনতে পাচ্ছি আর কি কমিশন নেওয়া হয়, সেগুলো অনেক কারো কাছে যায়। বড়বাবু আমার অফিসে ক্যাশ সেকশনের দায়িত্বে থাকেন, তো গভর্নমেন্ট যে রেভিনিউ হয় সেই সেকশনে ক্যাশ বিলিংস ওনার দায়িত্বই রয়েছে, সেটা গভর্নমেন্ট রেভিনিউ ট্রানজ্যাকশনটা উনি করেন। এবার যারা ভিডিও ভাইরাল করেছে তাদের কি কমপ্লেন আছে সেটা কমপ্লেন পেলে আমরা খতিয়ে দেখব। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে সুজন সূত্রধর, নিউজ 18 বাংলা। সরকারি প্রকল্পে বাড়ির জন্য কাটমানি, কাটমানি দাবির অভিযোগ সরকারি কর্মীদের বিরুদ্ধে। সমীক্ষার সময় কাটমানি দাবির অভিযোগ, কাটমানি না দেওয়ায় যোগ্য প্রাপকদের নাম বাদ। মালদার চাঁচলে ব্লক অফিসের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, 500 জন যোগ্য প্রাপকের নাম বাদ।
পোস্টার প্ল্যাকার্ড নিয়ে ব্লক অফিসে বিক্ষোভ, নাম বাদ পড়ায় ব্লক অফিসে ধর্ণা অবস্থান। কাটমানির অভিযোগে সরব পঞ্চায়েতের নেতারাও। আমাদের ঘরে নাম এসেছিল, বারবার অনেকবার হয়েছে ইনকোয়ারি করার সত্ত্বেও লাস্টে যেটা ইনকোয়ারি হয়েছে ওটার পর তারপর শুনছি নাম কাটানি। কেন কাটলো নামটা? এখন ওরা টাকার জন্য টাকা চেয়েছিল, আমরা টাকা দিতে পারিনি, ওই কারণে ওরা কারা? ব্লক থেকে যারা ইনকোয়ারি করতে ঘর পাওয়ার জন্য। নাম নেই? হ্যাঁ, লিস্টের নাম আছে, কেটে দিয়েছে। এই যে রিসিভ কপি। কেন কাটলো? কেন কাটলো তো আমরা কি বলে বলবো? টাকা পয়সা চাইছে, হয়তো টাকা পয়সা দিতে পারি না। টাকাটা কারা চাইছে গিয়ে? যারা যাচ্ছে ইনকোয়ারিতে। কত টাকা করে চাইছে? 20,000 করে। 20,000 টাকা থাকলে তো আমি রাজবাড়ি কিনতে পারবো। আমার বর্তমানে নাম ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে। ব্লক থেকে যে অফিসার এর আগে গেছিল আর তার সাথে অ্যাসিস্ট্যান্ট থাকে বাপি, ওই আমার কাছে টাকা চেয়েছিল, আমি বলেছিলাম আমি দিতে পারবো না। তারপরে এসে দেখি যে আমার যে লিস্টের প্ল্যান আছে ওই প্ল্যানে আমার নাম নেই। টাকা দিতে পারলেন না, সেখানে নাম কেটে গেল। এখন ওটাই হবে, টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না। আমাদের ব্লকের স্টাফরা কাঁচা বাড়ি রেখে ঘর দিচ্ছে না, দোতলা 3তলা বাড়ি 4তলা বাড়িকে ঘর দিচ্ছে টাকা বিনিময়ে। এলাকায় গিয়ে টাকা যাচ্ছে, একবার যাচ্ছে, টাকা নিচ্ছে, 4-5 বার ইনকোয়ারি করছে, একবার এক রকম। হয় পাওয়া যোগ্য বেড়ার বাড়ি, টালির বাড়ি, প্লাস্টিকের ঘর আছে, ঘর যদি না পাই তো আবার ব্লকে অনশন দেবে, না হলে আমরা রাস্তা বন্ধ করবো, অবরোধ করবো। উপর আন্দোলনটা অবশ্যই যুক্তিসঙ্গত আছে। যদি এরা পাওয়ার যোগ্য থাকে তাহলে এদেরকে ঘরটা দেওয়া উচিত। কিছুরও বিনিময়ে কিছু আধিকারিকরা বারবার দফায় দফায় গিয়ে একটা ঘর মানুষ পাবে, একবার ইনকোয়ারি হবে। সেখানে আমি দেখলাম আমার এলাকায় একটা উপভোক্তার বাড়িতে 5 বার গেছেন, একবার ইনি অ্যালাউ করে দিলেন, আর একবার অন্যজনকে কেটে দিচ্ছেন কিছুরও বিনিময়ে। এটা আমাদের খুব খারাপ লাগছে। ঘরটা ইনকোয়ারিতে কোনো জনপ্রতিনিধি জড়িত না, এখানে আধিকারিকরাই জড়িত আছেন। আমরা বিডিও ম্যাডামের সঙ্গে পঞ্চায়েত সমিতি বসবো, যাদের নাম ছিল লিস্টে ওদের পুনরায় ইনকোয়ারি করে তারা যেন পায়, এইটুকু আমি তাদেরকে আশ্বাস দিতে পারি। এসএসসির চাকরি পেতে ভুল তথ্য, একাদশ দ্বাদশের শিক্ষকতার চাকরি পেতে ভুল তথ্য, ভেরিফিকেশনে কীর্তি ফাঁস 26 জন চাকরি প্রার্থী। শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে বলে ভুল তথ্য। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, স্কুল সার্ভিস কমিশনের যে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে, সেখানে দেখা যাচ্ছে যে কয়েকজন প্রার্থী তারা ভুল তথ্য দিয়েছেন আবেদনের সময়। এসএসসি যখন বর্তমানে ভেরিফিকেশন প্রক্রিয়া চালাচ্ছে, সেই ভেরিফিকেশন প্রক্রিয়ার সময় দেখা যাচ্ছে যে এমন 26 জন প্রার্থী ধরা পড়েছেন যারা তথ্য ভুল দিয়েছেন আবেদনের সময়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর এই ক্যাটাগরিতে তারা তথ্য ভুল দিয়েছেন, এবং এই পরীক্ষার্থীদের ইতিমধ্যেই চিহ্নিত করেছে স্কুল সার্ভিস কমিশন, এবং যাতে তারা ইন্টারভিউ এর ক্ষেত্রে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এসএসসি কি অবস্থান নেবে তা এখনো সিদ্ধান্ত নেয়নি কমিশন, খুব শীঘ্রই নেবে। কিন্তু ইন্টারভিউর আগে যাতে সিদ্ধান্ত নেওয়া হয় তার জন্য এই পরীক্ষার্থীদের ইতিমধ্যে মার্ক করে রেখেছে এসএসসি, এবং গোটা বিষয়টিতে কার্যত অবাক হয়ে এসএসসি যে কিভাবে পরীক্ষার্থীরা শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর পাওয়ার জন্য ভুল তথ্য দিল। আগামী দিনে এই পরীক্ষার্থীদের প্রার্থীপদ বাতিল করা হবে নাকি নম্বর কমিয়ে দেওয়া হবে তা শীঘ্রই সিদ্ধান্ত নেবে এসএসসি বলেই কমিশন সূত্রে খবর। ওকে, এসআইআর চাপে বিএলওর সেরিব্রাল অ্যাটাক। হুগলির কোন্নগরের 279 নম্বর বুথের ঘটনা। হাসপাতালে অঙ্গনওয়াড়ি কর্মী তপতি বিশ্বাস। বিএলওর দায়িত্ব পেয়ে চাপে ছিলেন তপতি। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে নাজেহাল, রাত জেগে অনলাইনে ফর্ম আপলোড, ভোটারদের ঘন ঘন ফোনে জেরবার। এসআইআর চাপেই সেরিব্রাল অ্যাটাক, দাবি পরিবারের। রাত্রে 2:30টার সময় তো উঠে এইসব লিখেছে, ফর্মগুলো স্ক্যান করেছে, এইসব করেছে, করার পরে সে ভোরবেলা 5টার থেকে আবার আরম্ভ করেছে। এই করার পরে ওখানে নিয়ে এসে তখন ওখানে মানে মাথা ঘুরে পড়তে যাবি, তখন একজন ধরে পেলেন এপিএল কাজই করছিল, হাই প্রেশার হাই সুগার, এই অবস্থায় আমরা বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়েন না, তার সত্ত্বেও জোর করে বলছে না দিলে চাকরি। এরা আতঙ্কে এইসব করে যাচ্ছে, প্রচন্ড চাপ, প্রচন্ড রাত থেকে ঘুমাতে পারে না। মূলত এসআইআর এর কাজ করতে কাজের চাপের জন্যই ওনার এই অবস্থা। 100%। নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর। এসআইআর এর কাজে বিএলওদের উপর চাপের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে প্রতিবাদ। বিএলওদের উপর অমানবিক চাপের অভিযোগ। এসআইআর স্থগিতের আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে করা চিঠি। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, তিনি যেটা উল্লেখ করেছেন যে এসআইআর প্রক্রিয়া প্রশিক্ষণের অভাব রয়েছে যথেষ্ট, পাশাপাশি প্রয়োজনীয় নথি সম্পর্কে অস্পষ্টতা থেকে গিয়েছে, এবং যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে কাঠামোগতভাবেও ত্রুটিপূর্ণ বলে তিনি মনে করছেন। তিনি উল্লেখ করেছেন যে বিএলওদের উপর অত্যাধিক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।
ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে বিএলওদের ওপর তো বটেই, সাধারণ মানুষের ওপর গোটা ঘটনাকে ঘিরে মানসিকভাবে চাপ পড়ছে এবং কিছু মৃত্যুর ঘটনাও সামনে এসছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন যাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং বিএলওদের মৃত্যুর প্রসঙ্গকে এসআইআর প্রক্রিয়া স্থগিত করার কথা মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, আর এই এসআইআর আতঙ্কে মুখ্য নির্বাচনী আধিকারিকের আশ্বাস, এসআইআর নিয়ে আতঙ্কের কারণ নেই বলে আশ্বাস, কোনো বৈধ ভোটারের নাম বাদ নয় বলে আশ্বাস সিইও মনোজ কুমার আগরওয়ালের। 2002 ভোটার তালিকা নাম নেই, ওটা আমরা দেখবো। 2025 যে ভোটার তালিকা নাম আছে 27 অক্টোবরে প্রত্যেক লোক ফর্ম পাবে। যার লিঙ্কেজ হবে না ওখানে হিয়ারিং হবে, আর যদি ওখানে আছে অনেক দিন থেকে আমাদের কো সক্ষম আছে ডিএম, সক্ষম আছে ডিআরও, ও সব এনরোল করবেন। বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু, আটক কাকদ্বীপের 61 জন, আর এতেই চরম উৎকণ্ঠায় তাদের পরিবার। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ। মাস চারেক আগে এখানকার 62 জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। আটক করা হয় 3টি ভারতীয় ট্রলার। এই মৎস্যজীবীদের দলে ছিলেন কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরের বাসিন্দা বাবলু দাস। অভিযোগ, বাংলাদেশের জেলে তার উপর অত্যাচার চালানো হয়, তার জেরে প্রাণ যায়। এরপর থেকেই উৎকণ্ঠায় 61 জন মৎস্যজীবীর পরিবার। প্রায় 4 মাসের বেশি হয়ে গেছে, যা আমরা তো এখন কিছু একদিনের জন্য ওনার সাথে আমরা এখনো যোগাযোগ করতেও পারিনি, কোনো কথা না, কোনো কিছু না। এখন আমাদের হচ্ছে উনি একজনই ইনকাম রোজগার করার মানুষ, আর আমার হচ্ছে 2টো মেয়ে আছে, এখন ইনকাম করারও কেউ নেই। দুশ্চিন্তা, মানে খুব দুশ্চিন্তা। এখন আমাদের এই যে একজন মারা গেছে শুনছি, মানে কি আমাদের কোন মুহূর্তে কি হবে সেটা আমরা সেটা নিয়ে এখন তো সেটাই আমরা এখন ব্যস্ত, আমরা খুব চিন্তার মধ্যেই আছি। কেমনে খা কেমনে চলে, এখন আমরা বাড়িতে রয়েছি, ও মুদির ব্যবসা ওরও ধরে নিচ্ছে, ও কাচ্চা বাচ্চা লোক একটু কথা বলতে পারে না, ও কোনো চিন্তা ভাবনা আমরা করতে পারছি, কি করে আসে না কি করে আসে আমাদের সাথে তো একটু কথা বলে দেন। এবার আমার কাচ্চা বাচ্চা কান্না কান্নি করি আমরা। নিয়ত যোগাযোগ রয়েছে আমাদের হাইকমিশনের সঙ্গে এবং সভাপতি এতগুলো মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে এই মৃত্যুটার জন্য। তো আমরা চালাচ্ছি এবং কবে ওদেরকে ছাড়িয়ে আনা যাবে সে বিষয়ে আমরা এখনো নিশ্চিন্ত নই, তবে আশা করছি খুব তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা হবে। গত শনিবার ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ে বাংলাদেশের একটি ট্রলার। 29 জন মৎস্যজীবীকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এরপর বুধবার ফের ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ায় 28 জন মৎস্যজীবীকে আটক করা হয়। তারা এই দেশে সেবা যত্নই পান। আমরা কুয়াশাতে দেখতে পারি নাই, মানে বর্ডার পার হয়ে গেছে বলে মানে গ্রামে দিয়েছিলাম। খাওয়া দাওয়া ঠিক দিয়েছে তো, কিন্তু বাংলাদেশে উল্টো ছবি। সম্প্রতি 62 জন মৎস্যজীবীকে আটক করা হয় বাংলাদেশে। অভিযোগ, তাদের মধ্যে বাবলু দাসকে মারধর করা হয়, তার জেরে জেলে মৃত্যু হয়। এরপর থেকেই উৎকণ্ঠায় 61 জন মৎস্যজীবীর পরিবার। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।